গুম খুনের প্রতিবাদে সমাবেশ, বিচারের আগে নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনকারীরা গণশত্রু। আগে বিচার তারপরে ইলেকশন, আগে বিচার তারপরে রাজনীতি। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। আগস্ট অক্টোবরের সাম্প্রদায়িক সহিংসতায় ৮৮ মামলায় গ্রেফতার ৭০, হাসিনা আমলের কূটনীতিকদের ফেরাচ্ছে সরকার। নিজেদের গড়া এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির, অর্থ পাচার মামলায় তারেকের সাজা স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত আপিল বিভাগের, আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন, আমি গালিব ইবনে রিয়াজ। রওশন, গত 15 থেকে 16 বছর আওয়ামী লীগের শাসন আমলে যে পরিমাণে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, এবারে প্রথমবারের মতো এই গোষ্ঠীগুলো একটি সমাবেশ করেছে। তারা মায়ের ডাক নামের একটি সংগঠনের ডাকে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারাই সমাবেশ করেন, যেখানে আসলে প্রত্যেক রাজনৈতিক দল যারা এখন রাজনীতিতে সামনে রয়েছেন তারাও সেখানে উপস্থিত ছিলেন, ধর্মীয় নেতারা তারাও সেখানে উপস্থিত ছিলেন। সব কথা বলতে গেলে যে রাজনীতিবিদ এবং ডানপন্থী বামপন্থী সবার উপস্থিতি আমরা সেখানে দেখতে পেয়েছি। এবং সেখানে একটা বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে শেখ হাসিনা সহ সেই সময় যারা মানবতা বিরোধী এই অপরাধে যারা যুক্ত ছিলেন, যাদের মদতে এগুলো হয়েছে, যারা এই আদেশ দিয়েছেন, তাদের বিচার হতেই হবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি কিন্তু বলেছেন যে যারা রাজনীতি করছে, যারা ক্ষমতার লোভে ফ্যাসিবাদে আঘাত করবে, তাদের কিন্তু আসলে ছাত্র জনতা ছাড় দেবে না। এ নিয়ে একটি প্রতিবেদন আছে আজহার লিমনের, দেখে আসবো সেটি। ওই গুলি খেয়ে পড়ে আসছিল, 2 ছেলে দেখে অনাবিল হাসপাতালে নেয় কাজলা। তখন ওর বাপ আবার সেদিন রিক্সা চালাইতেছিল, তখন ডাক্তারে বলে যে আপনার এই ছেলে তো মারা গেছে গা, কোন রকম একটু আছে, আপনারা ঢাকা মেডিকেলে নেন। তখন ওই 2 ছেলে রিক্সাওয়ালা ডাকতে, ওই রিক্সাওয়ালা ছিল আমার স্বামী। তখন হে উড়াইতে যায় দেয় আমার ছেলে মরে পড়ে গেছে। মৌন মলিন মুখগুলো কথা বলে উঠেছে। মুখ খুললেন স্বামীহারা স্ত্রী, সন্তানহারা মা, কত আহত। নকল পায়ে এসে দাঁড়ালেন ছাত্র আন্দোলনের কিশোর, অস্ত্রোপচারের স্ক্রু দিয়ে জোড়া লাগানো হাত নিয়ে আহত যুবক। ইতিহাসের দেয়ালে মুক্তির স্বপ্নের নতুন এক আলপনা এঁকে ঢাকার বুকে রচিত হলো একটি 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সব মিলিয়ে রাজনীতির নানা মত পথের সম্মিলনের সাক্ষী এই সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হলো 1.5 দশক ধরে চলা জুলুম নির্যাতনের শিকার হওয়া নিপীড়িত মানুষের গণজমায়েতে। এই আগস্টের আগেও যাদের একসঙ্গে আওয়াজ তুলতে পারাটাও ছিল স্বপ্নাতীত। বেলা 1টার পরে শুরু হওয়া এই সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ শাসন আমলে গুম, খুন, গণহত্যার মতো জুলুম নির্যাতনের শিকার প্রতিটা পক্ষই। ছিলেন জাতিসংঘ ও ঢাকায় নিযুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভুক্তভোগী পরিবারগুলো জানায় তারা আর কিছু নয়, তারা চান বিচার। So I hope that all of you will work towards building a Bangladesh that allows plurality of opinions, plurality of political views, social views, and you can still coexist. এখানে যোগ দেয় ডান, বাম, মধ্যপন্থী আওয়ামী লীগ আমলে নির্যাতিত প্রতিটি পক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বলেন, ক্ষমতায় যাবার জন্য যদি রাজনীতিকরা পতিত স্বৈরাচারের সঙ্গে আপোষ করেন, তাহলে ছাত্র জনতা বুক পেতে তা প্রতিহত করবে। আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশকে সকল ধর্মের, জাতির, লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা। এইটা যদি ব্যর্থ হই,
আমাদের 24-এর আকাঙ্ক্ষা ব্যস্ত হবে। এই 71কে পুঁজি করে যারা এই 71কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁচাতে হবে। কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। যেহেতু সামনে নির্বাচন, এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে, সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে। বক্তব্য, বিবৃতি, স্মৃতিচারণে সন্ধ্যা নেমে আসে মানবাধিকার নিশ্চিতের দাবিতে সমবেত এই সমাবেশে। শেষের দিকে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটি, বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে। খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলার ছাত্র জনতা, তরুণ রাজপথ ছাড়বে না। হাসিনার আধিপত্যবাদী যারা হাসিনাকে আশ্রয় দিচ্ছে, আবার ফ্যাসিবাদকে ফিরে আনার জন্য অপচেষ্টা চালাচ্ছে, সে আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। দেশে তরুণদেরকে প্রস্তুত হতে হবে। নরেন্দ্র মোদীকে যেদিন ভারতের সংগ্রামী জনতা বিতাড়িত করবে, সেদিন বাংলাদেশের আয়না ঘরে নরেন্দ্র মোদীকে আমরা আশ্রয় দেব। আগে বিচার, তারপরে ইলেকশন। আগে বিচার, তারপরে রাজনীতি। এই শহীদ আহতদের খুনের উপরে দাঁড়িয়ে আমাদের যদি তাদের বিচারের হিস্সা যদি আমরা বুঝিয়ে না দিতে পারি, তাহলে আমাদের আগামী রাজনীতি বলি, ইলেকশন বলি, যে কোনো পরিস্থিতি আমাদের ব্যর্থ হবে। কাজেই সংস্কারের সেই বিষয়গুলোকে, সেই যে ধারণাগুলোকে, সেগুলোকে উপলব্ধি করতে হবে এবং একথা আমাদের মনে রাখতে হবে যে সংস্কার চলতেই থাকবে, এটা কোনোদিন থেমে থাকার বিষয় নয়। সমাবেশে যোগ দেন সরকারের তথ্য ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা। আয়োজক মায়ের ডাকের আহ্বায়ক বলেন, নিপীড়িত মানুষের বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই চলবে। এই সমাবেশে বিএনপি চেয়ারপারসনের লিখিত বক্তব্য পাঠ করেন ইশরাক হোসেন। মোবাইলে ভিডিও বার্তা পাঠান বিএনপির মহাসচিব। গুম, খুন এবং নিরাপত্তা কুঠুরিতে নির্যাতনের শিকার মানুষের সংখ্যা যে একটা সমাবেশে রূপ নিতে পারে তা দেখা গেল সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাকের এই গণজমায়েতে। এই গণজমায়েত একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় এবং শিক্ষার্থী গোষ্ঠীর মিলন মেলাও, যা ইঙ্গিত করে যে ক্ষমতার রাজনীতির প্রশ্নে নানা অনৈক্য থাকলেও ফ্যাসিবাদ এবং পতিত শক্তির বিরুদ্ধে তারা এক এবং একাট্টা। আজহার লিমন, এখন, ঢাকা। আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে দলটি দ্বারা নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। একই সাথে পরিবারগুলোর দাবি ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপ ও গণহত্যার বিচার। আর রাষ্ট্রীয় বাহিনীর হাতে নির্যাতিতদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতের। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা বলছেন, আওয়ামী লীগকে ক্ষমা করার অধিকার কোনো রাজনৈতিক দল বা নেতার নেই। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ক্রন্দনরত পিতা আর দুহাত তুলে মানুষের নিবেদন, এসবই অন্যায়, জুলুম আর শোষকের বিরুদ্ধে স্রষ্টার কাছে অভিযোগ। তবুও আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুম বিরোধী সংগঠন মায়ের ডাকের সমাবেশে আসা স্বজনহারা ভুক্তভোগীদের নোনাজলের দ্রোহ এসে ঠেকেছে মজলুমের হিস্সা আদায়ের বিচারের দাবিতে।
রাজনৈতিক প্রতিহিংসা, রাষ্ট্রীয় নিপীড়নের লোমহর্ষক সব ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সমাবেশে আসা ভুক্তভোগীরা। কিভাবে আওয়ামী লীগের দুঃশাসন নিঃশেষ করে দিয়েছে মানুষগুলোকে। মানুষ ওখান থেকে ডিবি পুলিশ দিয়ে আওয়ামী লীগ মিলে তারা গুলি করছে, গুলি করার পরে আবার 12-13টা মামলা দিয়ে এবং অস্ত্র মামলা দিয়ে আমার চালান দিচ্ছে, মেডিকেলে থাকার পরে পা কেটে বলছে। এই ছেলে যখন মারছে তখন তার একটা মামলা গাড়ি পুরানি আমাকে নিজে আমারে চাঁদাবাজির মামলা দিছে। এখন অপেক্ষায় আছি যেন বিচারটা যেন পাই। গত 15 বছরে রাষ্ট্রীয় বাহিনীর গুমের শিকার আরিয়ানদের মতো কিশোরদের শৈশবকে যেমন করেছে নির্মম, তেমনি গণ অভ্যুত্থানে ঘটা নৃশংস হত্যাকাণ্ড সন্তানহারা করেছে আবুল কালামদের মতো বাবাদের। হাসিনা সরকারের যে ফ্যাসিস্ট সরকারের যে জুলুম নির্যাতন করে শহীদ করছে, হাজার হাজার মানুষকে শহীদ করছে, পঙ্গু করছে, তাদের বিচার হওয়া দরকার। বাবাকে গুম করা হয় তখন আমার বয়স ছিল 5 বছর। আসলে বাবা যে নেই এটা বলাটাও খুবই কষ্টকর। আমার বাবা বিএমপি করতেন, স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য ছিলেন। এটাই ছিল আমার বাবার অপরাধ, তাই তার আমার বাবাকে। হৃদয়ে চাপা দীর্ঘশ্বাস নিয়ে সমাবেশে আসা ভুক্তভোগীরা যখন বিচারের দাবি জানাচ্ছেন, সে সময়ে আওয়ামী লীগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন স্বজন হারানো মানুষেরা। এই হত্যাকাণ্ডের যদি বিচারগুলো না হয় তাহলে এই দেশে এই ধরনের হত্যাকাণ্ড অন্য না কোনো কেউ না কেউ এসে করতেই থাকবে। ক্ষমার কোনো প্রশ্নই আসে না ভাই। 16 বছর তো শোষণ করছে, বিচার করতে হবে সবার। আর বিচার না করে আওয়ামী লীগ অভিশপ্ত লীগ, সোজা কথা। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ পরিণত হয় মজলুমের মিলন মেলায়। সারা দেশ থেকে আসা আওয়ামী শাসন আমলে নির্যাতনের শিকার পরিবারগুলোর কণ্ঠে ছিল জুলুমের বিরুদ্ধে ঐক্যের ডাক। জুলাই আগস্টে ঘটা হত্যাকাণ্ডের বিচারে শুধু নয়, আওয়ামী লীগের 15.5 বছরের সকল ধরনের গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার যেমন এই ভুক্তভোগী পরিবারগুলো চাচ্ছেন, তেমনি দল হিসাবে আওয়ামী লীগের বিচার সহ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছে এই ভুক্তভোগীরা। জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা। মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত বিশ্ববাসীকে জানাতে জুলাই ওয়ারিয়র্স নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে সংগঠনটি র্যালিও করেছে। মুজাহিদ শুভ জানাচ্ছেন বিস্তারিত। হাসনাত আব্দুল্লাহকে দেখে কান্নায় ভেঙে পড়েন শহীদ সাইমের মা। নিজের সন্তানকে হারিয়ে আঁকড়ে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাতকে। গত 19 জুলাই সন্ধ্যায় রাজধানীর কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় আদরের সন্তান। যোগাযোগের অভাবে শহীদ হিসেবে সাইমের নাম এখনও সরকারি নথিতে লিপিবদ্ধ না হওয়ার যন্ত্রণার কথা প্রাণ খুলে বলেন হাসনাতকে। একই সঙ্গে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই সন্তান হারা মা। আমি কোথাও নাম দিতে পারি নাই, তোমার সাথে আমি অনেক দেখা করতে চাইছি, আমি যাইতেও পারি নাই। দুপুর 12টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই বিপ্লবে আহতরা জড়ো হন শাহবাগে। হাত পা চোখ হারানোদের সঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনরা অ্যাম্বুলেন্সে করে যোগ দেয় শাহবাগে। জুলাই আগস্টে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত বিশ্ববাসীকে জানাতেই জুলাই ওয়ারিয়র্স নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে এরই মধ্য দিয়ে। এখনো ফাটা আছে ভিতরে, এখনো জ্বর আসছে, জ্বর লাগতেছে। 15 বছর অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম খুন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। আমার হাতের রক কাটা গেছে, আবার কি হাতের বাড়ি ভেঙে গেছে, কোনের বাড়ি ভেঙে গেছে, পঙ্গুতে চিকিৎসাধীন আছে। আমি আগে চামড়ার জুতার কারখানাতে কাজ করতাম, এখন কোনো কিছুতে সম্ভব না। আমার হাতের সমস্যা, আমার কোমরের সমস্যা, পাও কাইটা ফেলাছে। মঙ্গলবার দুপুর 1টায় আহতদের বড় অংশ রিকশায় এবং অন্যান্যরা পায়ে হেঁটে র্যালিতে অংশ নেয়। এই সময় রাজপথে রক্ত দেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। আহতদের সঙ্গে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তারা জানান, আহতরা নিজেই সংগঠন প্রতিষ্ঠা করে এবার তাদের বিরুদ্ধে নির্মম নির্যাতনের কথা শোনাবে বিশ্ববাসীকে। যারা আহত তারাই হচ্ছে সবচেয়ে বড় সার্ভাইভার এই পুরা আন্দোলনের। তো তারা হচ্ছে আহতদের পক্ষে বিচার নিশ্চিতের জন্য তারা হচ্ছে তাদের কথাটা বলবে, এবং আহতদের আসলে ভোকালটা প্রয়োজন। আহতরা যেন রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, তাদের নিজস্ব যেন একটা ভোকাল থাকে, তাদের নিজস্ব যেন একটা অবস্থান থাকে। বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য এই সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এখানে সরাসরি ভিকটিমরা এই নেতৃত্বে থাকবেন।
আর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই মানে অত্যন্ত কার্যকর একটি উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। শুধু জুলাইতে আহত নয়, বিগত 15 বছরে যারা গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং যারা আহত আছে, তারা সবাই ধীরে ধীরে এই সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করবে এবং যতদিন না পর্যন্ত প্রতিটি হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন এবং বিক্ষোভ চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। মুজাহিদ শুভ, এখন ঢাকা। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত 88টি মামলায় 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যে কূটনীতিকরা ছিলেন তাদেরকে সরিয়ে আনার ব্যাপারে কাজ করছে সরকার। আগের সরকারের দোষর হিসেবে কাজ করা বা সুবিধাভোগী হওয়ার মতো সেরকম গুরুতর কোনো অভিযোগ থাকে তাহলেও আসলে সেটাও বিবেচনায় নেওয়া হচ্ছে। এছাড়া আরো প্রায় 20টার মতো দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে এবং সেই নিয়োগগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এগুলো আসলে কিছু কিছু বিষয় আছে প্রশাসনিক প্রক্রিয়া, যে কারণে সরকারের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না, কিন্তু এই প্রক্রিয়াটাও চলমান রয়েছে। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে 62টা। পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে 26টা। মোট মামলা হচ্ছে 88টা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই 62টা কেসে ওইটা 35 জন আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। নিজেদের আমলে গড়া এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটি। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে পুলিশ কমিশনে সরকারি এবং বিরোধী দলীয় সংসদ সদস্য সহ নাগরিক প্রতিনিধি রাখার পরামর্শ দিয়েছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্য নিয়ে 2004 সালে বিএনপি প্রতিষ্ঠা করেছিল এলিট ফোর্স র্যাব। শুরুতে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ক্রসফায়ার সহ নানা অভিযোগের পাল্লা ভারী হয় ধীরে ধীরে। আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে গুম, খুন ও নির্যাতনের বাস্তবায়নে সবচেয়ে বেশি অভিযোগ উঠে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অনেক সদস্যের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের সাজ খুন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা সহ নানা ঘটনায় বিতর্কিত হয়েছে এই বাহিনী। 24-এর গণ অভ্যুত্থানের পর গঠিত গুম কমিশন জানিয়েছে তাদের কাছে জমা হওয়া 383টি অভিযোগের মধ্যে 172টি এসেছে র্যাবের বিরুদ্ধে। এসব গুম খুনের দায়ে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ দিয়েছে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি। মঙ্গলবার গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ। এ সময় পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে জনবান্ধব করতে পুলিশ কমিশন গঠনের পরামর্শ দেন। বলেন, স্বচ্ছতা নিশ্চিতে এই কমিশনে থাকবে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য। যারা পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে পরামর্শ দিবে বা নিয়ন্ত্রণ করবে বা পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে, সেই জন্য যে কমিটিতে যে পুলিশ কমিশন, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় সাথে ব্যবহার করা যাবে না। রাষ্ট্র ক্ষমতায় গেলে পুলিশ বাহিনীতে আমূল পরিবর্তনের চেষ্টা থাকবে বলেও জানান বিএনপি নেতারা। আটক গুম করে রাখার যে একটা অপসংস্কৃতি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 5 ডিসেম্বর অর্থ পাচারের এই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দেন হাইকোর্ট। 2019 সালের 24 এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক তারেক রহমান ও মামুনকে 7 বছর কারাদণ্ড ও 12 কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন।
এছাড়া লন্ডনের নেটওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় 6,51,57,762 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে 2019 সালে হাইকোর্টে আপিল করেন মামুন। মামুনকে খালাস দেওয়ার কারণে মামলার আইনি সুবিধা পেয়ে তারেক রহমানের সাজাও স্থগিত করা হয়েছে। দুর্নীতিমুক্ত থাকতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কুমিল্লায় বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এই সময় 15 বছর ধরে নির্যাতিত বিএনপির দিকে দেশ তাকিয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে, তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গেল 2 ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত চলতি মৌসুমে সারা দেশে ৯৭,১৫৯ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পুরুষরা, আর মৃত্যুর দিক দিয়ে এগিয়ে আছে নারীরা। আক্রান্তদের মধ্যে ৬৩.১% পুরুষ এবং ৩৬.৯% নারী। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৩২ জন। ডেঙ্গু এখন আর কোনো বর্ষাকালের রোগ নয়। এডিস মশার কামড়ে সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষ। অনেক আগেই ডেঙ্গু রাজধানী ঢাকা থেকে ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও। চলতি বছর ডেঙ্গু সংক্রমিতদের মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়েছেন ৯৪,০৬২ জন। ভারতীয় কাপড় পুড়িয়ে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী নগরের ভুবন মোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় একটি ভারতীয় চাদরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা। রিজভী বলেন, ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না, করে শেখ হাসিনার মতো মানুষের সঙ্গে, আর এজন্যই তারা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছেন। বাংলাদেশ পেঁয়াজ এবং আলু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ জানিয়ে রিজভী বলেন, বাজারে সিন্ডিকেটের মাধ্যমে সংকট তৈরি করা হয়েছে। আর বক্তারা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। বাস্তবতা মেনে তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। দাম না বাড়ালে সরবরাহে ঘাটতি তৈরি হতো বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ERF কার্যালয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। ফুড বাস্কেট দেখছি, সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি। স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিং এও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। আমরা যেখানে যাচ্ছি মানুষ দ্রব্যমূল্যের দাম, আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেথী, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে
এই কাজগুলো করছি। তেলের দাম 8 টাকা বাড়িয়েছি, এটা আমরা বাস্তবতা থেকে মেনে নিয়ে বাড়িয়েছি। কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। সামনে রমজান আসছে, আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই। ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে, যত দ্রুত সম্ভব বাজারে ব্যবসায়ী অংশগ্রহণ যত বাড়াতে পারবো, কম্পিটিশন তত বেশি তৈরি হবে এবং এই প্রতিযোগী কমিশন, ভোক্তা অধিকার, এরা যদি প্রপারলি আমরা এনগেজ করতে পারি তখন সরকারকে কোনো মূল্য নির্দিষ্ট করার দরকার নেই। দুদকের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর আব্দুল মোমেন। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছিলেন। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দুদক চেয়ারম্যান হিসেবে তার নিযুক্তি অনুমোদন করেছেন। কমিশনের অপর দুজন সদস্য হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। গত 29 অক্টোবর দুদকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং 2 কমিশনার মোহাম্মদ জহুরুল হক এবং মোসাম্মদ আসিয়া খাতুন। জোর করে ভ্যাট ট্যাক্স আদায় হবে না, রাজস্ব ছাড় নিয়ে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর সুযোগ সুবিধা কমিয়ে আনা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা। ভ্যাট সপ্তাহ উপলক্ষে ব্যবসায়ীরা বলেন তারা রাজস্ব দিয়ে সরকারকে সহযোগিতা করতে চান, তবে বিদ্যমান কর হারে কাটছাঁট চান এফবিসিসিআই প্রশাসক। অর্থ বিভাগ বলছে ভ্যাট ট্যাক্সে অনাগ্রহতা থেকে বেরিয়ে আসতে হবে সাধারণ করদাতা ও ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। রাজস্ব আহরণ বাড়াতে 25 ধরনের ব্যবসা খাতে ইএফডি বাস্তবায়নে এক যুগ আগে উদ্যোগ নেয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। তবে সেই উদ্যোগের এতদিনে 30 লাখের বেশি ব্যবসায়ীর মধ্যে সরাসরি ভ্যাটের আওতায় আনতে পেরেছে মাত্র 20,000 জনকে। আবার যেসব প্রতিষ্ঠান আওতায় এসেছে তাদের থেকে কর আদায়ও কাঙ্ক্ষিতের তুলনায় কম। বর্তমানে এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে শুধু নির্ধারিত সেবা, প্যাকেটজাত ও নিত্যপণ্যের ভ্যাট থেকে। ব্যবসায়ীরা বলছেন তারা রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করতে চান, তবে ভ্যাট সপ্তাহে এনবিআরের আলোচনায় বিদ্যমান কর হারে কাটছাঁট চান এফবিসিসিআই প্রশাসক। রেটের কারণে অনেক সময় ভ্যাট প্রদান করতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীগণ অনীহা প্রকাশ করেন, একটি ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকেন। যদি এই রেটটা কমিয়ে আনা যায় তাহলে হয়তো অনেকেই ভ্যাট দিতে আগ্রহ প্রকাশ করবেন। তবে ভ্যাট থেকে খুব বেশি রাজস্ব আসছে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন পণ্যের ভ্যাট এড়াতে মূল্য পরিশোধ প্রমাণ রাখতে চান না ক্রেতা বিক্রেতা উভয়েই। ব্যবসায়ীদের সততার সঙ্গে ভ্যাট সংগ্রহ করতে হবে। বাজারে, রেস্টুরেন্টে, হোটেলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভিস নেই। আমরা প্রতিনিয়তই দেখি যে অনেকেই এমনও হয় যে জিজ্ঞেস করে আপনি কি ক্যাশ দিবেন নাকি আপনি কার্ডে দিবেন। যখনই বলবেন কার্ডে দিবেন, বলবে যে আমরা কার্ডে নেই না। রাজস্ব আহরণে এনবিআর কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন জোর করে ভ্যাট ট্যাক্স আদায় হবে না। এদিক থেকে বড় হয়ে গেছেন, ওরা নিজেকে বলবে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। সবাইকে আমি অনুরোধ করব আপনারা ট্যাক্স দেবেন, আর আমাদের যারা কর্মকর্তা তারাও একটু ফ্রেন্ডলি হবেন। চলতি অর্থ বছরে এনবিআরের লক্ষ্যমাত্রার 37% অর্থাৎ 1,77,000 কোটি টাকা আহরণ করতে হবে মূল্য সংযোজন কর থেকে। অক্টোবর পর্যন্ত এ খাতে 47,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় 36,000 কোটি টাকা, অর্থাৎ ঘাটতি 11,000 কোটি টাকা। মাঝার মাহবুব, এখন ঢাকা। এবার দেশের বাইরের খবর। সিরিয়ার 3টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর সহ সিরিয়ার সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি সিরিয়ার গোলান উপত্যকার স্থলভূমি অধিগ্রহণ করায় নেতানিয়াহু প্রশাসনের প্রতি নিন্দা এবং ক্ষোভ জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বলছে সহিংস উপায়ে ভূমি দখল করে তেল আবিব 1974 সালের ঐতিহাসিক যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করল। এদিকে মোহাম্মদ আল বসিরের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। অন্যদিকে আসাদের পতনের পর 4,000 নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরান।
কেন্দ্রীয় ব্যাংক আরবিআই নতুন গভর্নর নিয়োগের পর ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে ভারতীয় মুদ্রা রুপি। বর্তমানে 84.85 রুপির বিপরীতে মিলছে $1। কয়েক সপ্তাহ ধরেই দরপতনের শিকার হচ্ছিল ভারতীয় মুদ্রা। ডোনাল্ড ট্রাম্পের ব্রিক্স মুদ্রা নিয়ে মন্তব্য, ইউরোপের রাজনৈতিক অস্থিতিশীলতা, নয়াদিল্লির মন্থর অর্থনীতি ও বিদেশি বিনিয়োগ প্রবাহে সংকোচনের কারণে ডলারের বিপরীতে দুর্বল হচ্ছে রুপি। বাজারে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ ও ডলার বিক্রির মাধ্যমে ঠেকানো হচ্ছে রুপির পতন। শেষ করছি শান্তবাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। গুম খুনের প্রতিবাদে সমাবেশ, বিচারের আগে নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনকারীরা গণশত্রু। আগে বিচার তারপরে ইলেকশন, আগে বিচার তারপরে রাজনীতি। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। আগস্ট অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতায় 88 মামলায় গ্রেপ্তার 70। হাসিনার আমলে কূটনীতিকদের ফেরাচ্ছে সরকার। নিজেদের গড়া এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির, অর্থ পাচার মামলায় তারেকের সাজা স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত আপিল বিভাগের, আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।